মহান বিজয়ের মাস ডিসেম্বর চলছে, অথচ দৃশ্যটা অদ্ভুতভাবে উল্টো মনে হয় আমার কাছে। 10ই ডিসেম্বর আওয়ামী লীগ 3 দিনের কর্মসূচি দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা এবং ডক্টর ইউনূসের অবৈধ দখলদার সরকার থেকে সরে দাঁড়ানো, শেখ হাসিনা এবং তার পরিবার বিরোধী প্রশাসনের রায় বাতিল এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে 11 তারিখে মশাল মিছিল, 12 তারিখে জুম্মার পর বিক্ষোভ, 13 তারিখে সকাল সন্ধ্যা লকডাউন। কিন্তু এর বাইরে গোটা দেশে এক অস্বস্তিকর নীরবতা। মুক্তিযুদ্ধপন্থী অন্য কোনো দল নেই, তথাকথিত অন্তর্বর্তী সরকারও নয়। কেউই ডিসেম্বরকে সামনে রেখে বিজয়, মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার প্রশ্নে কোনো জাতীয় কর্মসূচি ঘোষণা করেনি। শুধুমাত্র ডক্টর ইউনূস এবং তার ওই বিমান থেকে লাফ দেওয়া বালক, তাদেরকে সেনাবাহিনীর র্যাঙ্ক পরিয়ে তাদেরকে বিমান থেকে লাফ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এটা নাকি সবচেয়ে বড় আয়োজন 16 ডিসেম্বর পালনের। যে মাসটি আমাদের গর্বের, সেই মাসে রাষ্ট্রের আচরণ যেন লজ্জার গোপন সংকোচে ভরা। ইউনূস সরকারের লোকজন বরং উল্টো কাজ করছে। মুক্তিযুদ্ধকে নিয়ে টিভি স্টুডিও, সামাজিক মাধ্যম আর ক্ষমতার অলিন্দে প্রকাশ্য ব্যঙ্গ করছে। বিজয় দিবসকে ছোট করছে, 16 ডিসেম্বরকে ঘিরে থাকা প্রতীক আর আবেগকে হেয় করছে। টানা 2 বছর বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ, অজুহাত নিরাপত্তা ঝুঁকি। কিন্তু যে সরকার বিদেশি সমর্থন আর জঙ্গি গোষ্ঠীর সহায়তায় সহিংস কু করে ক্ষমতা দখল করেছে, তাদের জন্য 16 ডিসেম্বর মানে পাকিস্তানের আত্মসমর্পণের স্মৃতি নতুন করে জেগে ওঠা। যারা আদর্শিকভাবে পাকিস্তানের ধারাবাহিকতা এসেছে, তারা কেনই বা পাকিস্তানের পরাজয়ের দিন উদযাপন করবে বলুন? তাই অনুষ্ঠান বন্ধ। এটা শুধু একদিনের কুচকাওয়াজ বাতিল নয়, এটা প্রতীকীভাবে সেই পরাজয়ের স্মৃতি থেকে সরে দাঁড়ানো। টেলিভিশনের পর্দা থেকে বিজয়ের গান উধাও, শহর জুড়ে লাল সবুজ পতাকার উচ্ছ্বাস হারিয়ে গেছে। মানুষ পতাকা তুলতেও ভয় পায়, যেন দেশ আরেকবার দখল হয়ে গেছে, এবার রাজাকার ও তাদের উত্তরসূরিদের বর্ণবহুল জোটের হাতে। জুলাইয়ের সহিংস কুর লক্ষ্য তাই কেবল ক্ষমতা দখল ছিল না, ছিল ইতিহাস দখল। এর সবচেয়ে নগ্ন প্রমাণ 47তম বিসিএস এর প্রশ্নপত্রে, যেখানে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ আর পাকিস্তানি হানাদার বাহিনীকে দখলদার বাহিনী বলে চালিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো অসাবধানতা বশত শব্দচয়ন নয়, এটা পরিকল্পিত বিষ প্রয়োগ। ধীরে ধীরে নতুন প্রজন্মের মগজে ঢোকানোর চেষ্টা যে কে মুক্তিযোদ্ধা, কে ছিল রাজাকার, কে ছিল ঘাতক, কে ছিল শহীদ, এসব নাকি আর স্পষ্ট নয়। আজ প্রশ্নপত্রে শব্দ বদলাচ্ছে, কাল বদলাবে পাঠ্য বই। তারপর দিন বলা হবে এটা আসলে গৃহযুদ্ধ ছিল, পাকিস্তান ভাঙা ভুল ছিল। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হচ্ছে সেই বড় প্রশ্ন, রিসেট বাটন চেপে যাদের হাতে দেশ, তারা আসলে কি করতে চায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে? আর কতদূর যেতে চায় ইতিহাস বিকৃতির এই পথে? বিষয়টি নিছক শব্দচয়ন হিসেবে দেখবেন না, এটা বাংলাদেশের জন্ম বৃত্তান্তে হাত দেওয়ার চেষ্টা। বিসিএস প্রশ্নপত্রে হঠাৎ দেখা গেল মুক্তিযুদ্ধকে বলা হচ্ছে প্রতিরোধ যুদ্ধ, আর পাকিস্তানি হানাদার বাহিনীকে বলা হচ্ছে দখলদার বাহিনী। শব্দ দুটো এক হলেও সমস্যা ছিল না, সমস্যা হলো এগুলো প্রয়োগ করা হচ্ছে এমন এক রাজনৈতিক পরিমণ্ডলে যেখানে গত 1 বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে সামাজিক মাধ্যম পর্যন্ত একই সুর বাজছে। মুক্তিযুদ্ধ নাকি অতিরঞ্জিত, শহীদদের সংখ্যা নাকি বানানো, আর বঙ্গবন্ধুর নেতৃত্ব নাকি মিথ্যের উপর দাঁড়ানো। এই পরিবেশে ভাষার এই ছোট পরিবর্তনকে নিরীহ বলা যাবে না, বরং এটি সেই নতুন রাজনৈতিক প্রকল্পের অংশ যা ক্ষমতার রিসেট বাটন চাপার মুহূর্ত থেকেই সক্রিয় রয়েছে। পরিস্থিতির সূত্রপাত আসলে কথিত অভ্যুত্থানের পর থেকেই। আওয়ামী লীগের পতনের পর খুব দ্রুত এমন এক বয়ান জায়গা করে নিল যা বাংলাদেশের অস্তিত্বের মেরুদণ্ডকেই লক্ষ্য করে। পুরনো রাজনৈতিক প্রতিহিংসা, পাকিস্তানপন্থী দলগুলোর বহুদিনের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীর চাপা ক্ষোভ সব একসঙ্গে এসে ঢুকে পড়ল জনপরিসরে। আর এই শূন্যতার সুযোগ নিয়ে ইতিহাসকে নতুন কাঠামো বানানোর প্রক্রিয়া শুরু হলো। যে জায়গায় একসময় মুক্তিযুদ্ধ ছিল জাতির একমাত্র অভিন্ন গর্ব, অর্জন, সেখানে এখন প্রশ্ন তোলা হচ্ছে মুক্তিযুদ্ধ আদৌ হয়েছিল কিনা, কিংবা থাকলেও হলেও তা নাকি ছিল সীমান্তের 2 দেশের যুদ্ধ, বাঙালির স্বাধীনতার লড়াই নয়।
এই নতুন ন্যারেটিভের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তারা তথ্য নয় সন্দেহ তৈরি করে। তারা দাবি করছে শহীদ কয়েক হাজারের বেশি নয়, অথচ আমরা জানি যুদ্ধ শুরুর মাত্র 4 মাসের মাথায় অন্নদাশঙ্কর রায় লিখে দিয়েছিলেন লাখ লাখ মানুষ খুন হয়েছে। এরপরে আরো 8 মাস চলল নির্বিচার গণহত্যা। যুদ্ধের মাঝামাঝি সময়ে মাওলানা ভাসানী 10 লাখ মানুষের মৃত্যুর কথা বলেছেন। স্বাধীনতার পর দিন না যেতেই দেশি বিদেশি পত্রিকার শিরোনামে উঠে এলো 30 লাখ নিহতের কথা, কবিদের লেখায় উঠে এলো লাখো লাশ। এগুলো কোনো রাজনৈতিক দলের প্রচার নয়, এগুলো সময়ের দলিল। তারপরও আজ বলা হচ্ছে সবটাই নাকি অতিরঞ্জন, সবই নাকি আওয়ামী বয়ান। এই বয়ান কারা ছড়াচ্ছে সেটা বুঝতে খুব বেশি কষ্ট হয় না। এরা সেই পরাজিত শক্তির উত্তরসূরি যারা 1971 সালেই মুক্তিযুদ্ধকে ব্যাখ্যা করেছিল ভারতীয় ষড়যন্ত্র হিসাবে। আজ এই প্রচারণা আবার মাথা তুলছে। শুধু মাথা তোলাই নয়, রাষ্ট্রের নীরবতা কিংবা কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ প্রশ্রয়ে তা একেবারে স্বাভাবিক হয়ে গেছে। বিসিএস প্রশ্নপত্র তাই নিছক একটি ভুল নয়, বরং এটাই সেই রাজনৈতিক পরিকল্পনার অফিসিয়াল রূপ। এর উদ্দেশ্য খুব স্পষ্ট, মুক্তিযুদ্ধকে যুদ্ধ নয় গন্ডগোল বলা, প্রতিরোধ বলা, পাকিস্তানি বাহিনীকে দখলদার বলা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে 71 আর স্বাধীনতা যুদ্ধ হিসাবে না হয়। ভাষা বদল মানে ইতিহাস বদল, এ খুব পুরনো কৌশল। আর নতুন কৌশল হলো ইতিহাসকে বিচ্ছিন্ন করে তুলে ধরা, সন্দেহ তৈরি করা, তারপর সেই শূন্যস্থানে নতুন কাহিনী বসানো। এ খেলাই চলছে। শুধু পাঠ্যপুস্তক কিংবা প্রশ্নপত্র নয়, মিডিয়াতেও দেখা যাচ্ছে একই প্রবণতা। এক টেলিভিশন চ্যানেলে একজন আইনজীবী প্রকাশ্যে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলছেন। যিনি প্রতিবাদ করলেন সেই উপস্থাপকই ট্রলের নিশানায় পরিণত হলেন। সেই চ্যানেল আবার সেই তথাকথিত অভ্যুত্থানের সময় বিপ্লবীদের মুখপত্রের মতো কাজ করেছিলেন। সেই চ্যানেলেই বঙ্গবন্ধু অবমাননার জন্য মঞ্চ তৈরি করা হলো। এতে স্পষ্ট হয় এরা কোনো আকস্মিক দুষ্টুমি করছে না, এরা সংগঠিত প্রচেষ্টা চালাচ্ছে। এই সবকিছুর কেন্দ্রীয় শব্দটি হলো রিসেট। ক্ষমতায় বসেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রকাশ্যে বললেন স্টুডেন্টরা রিসেট বাটন চাপ দিয়েছে, অতীত মুছে গেছে। ব্যাখ্যা পরে যাই হোক, প্রথম ঘোষণায় যথেষ্ট বুঝিয়ে দিয়েছিল এই সরকারের মানসিকতা কি, ইউনূসের মানসিকতা কি। রিসেট মানে যেন 71-এর ইতিহাস গুটিয়ে নেওয়া, মুছে দেওয়া যায়, যেন বাংলাদেশের জন্মের উৎস বদলে ফেলা যায়। তাই শেষ পর্যন্ত জনমনে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক ছিল যে রিসেট বলতে তারা বাংলাদেশকে 71-এর আগের অবস্থায় ফেরত পাঠাতে চায়। অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে, পাকিস্তানের সঙ্গে যে দহরম মহরম, তাতে তো তাই মনে হয়। কেননা রিসেট তো সেটাই করে, সব মুছে দিয়ে প্রথম অবস্থায় ফিরিয়ে নেয়। প্রথম অবস্থা মানে কি? পূর্ব পাকিস্তান। সেই সন্দেহ তো অমূলক নয়, কারণ বছরের পর বছর যাদের রাজনৈতিক লক্ষ্য ছিল পাকিস্তানি ন্যারেটিভ পুনরুজ্জীবিত করা, তারা এখন সরকারের নিকটতম সহযোগী কিংবা তারাই সরকার চালাচ্ছে। এই সন্দেহ আরো জোরালো হয় যখন দেখা যায় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে সরকারের কার্য একেবারেই শূন্য। ধানমন্ডি 32 ভেঙে দেওয়া হলো, আগুন লাগানো হলো বারবার, সরকার নীরব। মুজিবনগরের প্রতিটি মুরাল ধ্বংস করা হলো, কোনো তদন্ত নেই। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধ জাদুঘর তছনছ হলো, শুধু রাষ্ট্র দেখলো। অথচ একই সময়ে সরকার $3 বিলিয়ন অস্ত্র কেনার টাকা খুঁজে পেল। অর্থনীতির দোহাই নেই, অগ্রাধিকারই বদলে গেছে। এই অগ্রাধিকারের বদলই বলে দেয় রাষ্ট্র কোন ইতিহাস রাখতে চায় আর কোন ইতিহাস মুছে ফেলতে চায়। এমন বাস্তবতায় শহীদ বুদ্ধিজীবী দিবসও এবছর পরিণত হয়েছে একটি আনুষ্ঠানিক আবেগহীন আচার অনুষ্ঠানে। বুদ্ধিজীবীদের হত্যা ছিল এদেশের বুদ্ধিভিত্তিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার ঘৃণ্য পরিকল্পনা। অথচ আজ সেই বুদ্ধিভিত্তিক ভিত্তি রক্ষার প্রশ্নে রাষ্ট্রের কোনো সক্রিয় অবস্থান নেই। বরং যারা প্রকাশ্যে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করছে, মূর্তি ভাঙছে, জাদুঘর পুড়িয়ে দিচ্ছে, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো জবাবদিহি নেই। এতে যে কেবল শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিতে আঘাত লাগে তাই নয়, এটা আমাদের রাষ্ট্রবোধকেও প্রশ্নবিদ্ধ করে। এখন দেখা যাচ্ছে এদেশের অংশবিশেষ মানুষ বিজয় দিবস উদযাপন করলেও রাষ্ট্র নিজেই বিজয়ের প্রতীকগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ টিকে নেই, পাঠ্যপুস্তকে শব্দ বদলে যাচ্ছে, শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ ছড়ানো হচ্ছে, বঙ্গবন্ধুকে অপমান করা হচ্ছে, আর সরকার সব দেখে যাচ্ছে। এই অবস্থায় বিজয় দিবস আসলে কি বোঝায়? বিজয় কার? পরাজিত শক্তি যখন ইতিহাস নির্ধারণকারী হয় তখন বিজয়ের মানে তো উল্টে যায়, তাই না? তখন বিজয় দিবস হয়ে দাঁড়ায় একটি আনুষ্ঠানিক তারিখ। শরীর আছে কিন্তু আত্মা নেই। জুলাই সন্ত্রাস ছিল একটি ভয়াবহ ঘটনা, একটি ভয়ঙ্কর সত্য। কিন্তু সেই ঘটনার আড়াল দিয়ে যদি কেউ মুক্তিযুদ্ধকে ছোট করে, বঙ্গবন্ধুকে অপমান করে, শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে, সংবিধানকে অকার্যকর করে, আর রাষ্ট্রের জন্মবৃত্তান্ত পাল্টে দিতে চায়, তাকে আপনি অভ্যুত্থান বলতে পারেন, নতুন বাংলাদেশ বলতে পারেন। সেটিকে বলতে হবে
পুরনো পাকিস্তানি ন্যারেটিভের পুনর্জাগরণ, নতুন নামে পুরনো রাজনীতি, অন্য পোশাকে হারানো শক্তির প্রত্যাবর্তন। আজ দেশের সামনে যে বাস্তবতা দাঁড়িয়ে আছে তা খুব সরল। ইতিহাস নিয়ে লড়াই শুরু হয়ে গেছে। মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশ আর মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ, এই দুই শক্তি মুখোমুখি দাঁড়িয়ে আছে, বা এই দুইয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে দেশ। এর ফলাফল নির্ধারণ করবে ভবিষ্যতের প্রজন্ম কি বলবে। আমরা মুক্তিযুদ্ধের দেশ নাকি আমরা প্রতিরোধ যুদ্ধ নামের একটি অস্পষ্ট সংগ্রামের দেশ। রিসেট বাটন চাপার পর থেকেই এই প্রশ্নটা মূল প্রশ্নে পরিণত হয়েছে। যদি ইতিহাসই রিসেট হয়ে যায় তবে রাষ্ট্র রিসেট হয়ে যাবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ আর থাকবে না, থাকবে একটি বিকৃত ঐতিহাসিক শূন্যতায় দাঁড়ানো দুর্বল রাষ্ট্র, যার অতীত নেই, আত্মপরিচয় নেই, মর্যাদা নেই। এখন লড়াইটা আসলে ইতিহাস বাঁচানোর, আরো স্পষ্টভাবে বললে পরিচয় বাঁচানোর। যে দেশে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ বলা হয় সেখানে মানুষের স্বাধীনতা টেকে না, টেকে শুধু বিভ্রান্তি। আর বিভ্রান্তি থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর রাজনৈতিক কাঠামো, যেখানে সত্যের জায়গা দখল করে নেয় রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত মিথ্যা। বাংলাদেশ সেই পথে যেতে পারে না। যে দেশ তার জন্মের গল্প হারায় সে আর কোনোদিন দাঁড়াতে পারে না।